আচ্ছা, উৎসেচক কি? উৎসেচক হচ্ছে মেনলি একটা প্রোটিনধর্মী পদার্থ, যেটা কিনা কোনো বিক্রিয়ার বেগকে কমিয়ে দিতে পারে বা বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ ত্বরান্বিত বা মন্দীভূত করতে পারে, কিন্তু নিজে বিক্রিয়ায় খুব একটা অংশগ্রহণ করে না এবং বিক্রিয়া শেষে এটা অপরিবর্তিত থাকে। একে আমরা উৎসেচক বলবো। তো উৎসেচকের বিভিন্ন টাইপের ইতিহাস সম্পর্কে এখানে দেওয়া আছে, এগুলো একটু জাস্ট রিড করে নিতে পারিস। এর নামকরণ কে করেছিলেন এটা একটু মনে রাখতে পারিস। যে বিজ্ঞানী কুনি এর নামকরণ করেছিলেন, উৎসেচকের প্রথম নামকরণ করেছিলেন। এরপরে যে উৎসেচকের প্রকারভেদ আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোদের টেক্সট বুকেও আছে। তো উৎসেচকের মধ্যে যে টাইপসটা আছে, ফার্স্টে দিয়েছে অক্সিডো রিডাকটেজ। এ কী করছে? জারণ বিজারণ বা ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন অপসারণের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন করে। যেমন এখানে উদাহরণে দিয়েছে অক্সিডেজ, অক্সিজিনেজ, ডিহাইড্রোজিনেজ। এটা কি করছে না, অক্সিডেশন অর্থাৎ বা রিডাকশন মানে ইলেকট্রন গ্রহণ এবং অপসারণ এগুলোর মাধ্যমে এই বিক্রিয়াটা সম্পন্ন করে থাকে। এরপরে হচ্ছে ট্রান্সফারেজ আছে। ট্রান্সফারেজ মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার গ্রুপ বা মূলককে ট্রান্সফার করবে। সেই গ্রুপ বা মূলকটা কার্বন হতে পারে, সালফার হতে পারে, ফসফরাস বা নাইট্রোজেন সমন্বিত হতে পারে। যেমন এখানে এই বিক্রিয়াটা দিয়েছে, দেখ, গ্লুকোজ আর এটিপি মানে গ্লুকোজের ওপর হেক্সোকাইনেজ নামক এই এনজাইমটা বিক্রিয়া করে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করেছে এবং এটা এটিপির সহায়তায় শক্তিটাকে কাজে লাগিয়ে গ্লুকোজটা আর কি ভেঙেছে। তো গ্লুকোজটা যখন ভেঙেছে তখন এই হেক্সোকাইনেজ কি করেছে, এই ফসফেট মূলকটাকে ট্রান্সফার করেছে। এই ফসফেট মূলকটাকে ট্রান্সফার করেছে এবং এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সফারেজ। আচ্ছা, এরপরে যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে হাইড্রোলেজ। এই হাইড্রোলেজটা দেখ, হাইড্রোলেজ মেনলি আমরা এই নামটা শুনেই বুঝতে পারছি যে নিশ্চয়ই জলের উপস্থিতিতে বা জলের আর্দ্র বিশ্লেষণের ফলে এই হাইড্রোলেজ এনজাইমটা কাজ করবে। তো এখানে মেনলি জলের আর্দ্র বিশ্লেষণ হয় এবং সেই এনজাইমগুলো হচ্ছে অ্যামাইলেজ, প্রোটিয়েজ, নিউক্লিয়েজ, ফসফারেজ। তোদের টেক্সট বুকে এটা দিয়েই শুরু। তো এখানে সুক্রোজটা যখন ভেঙে যাচ্ছে, সুক্রেজ এনজাইম দিয়ে ভাঙছে এবং এটা গ্লুকোজ এবং ফ্রুটোজে পরিণত হচ্ছে। আচ্ছা, এরপরের এনজাইম হচ্ছে লাইএজ। লাইএজ আর লাইগেজ এই দুটো এনজাইম একটু মনে রাখতে হবে। লাইএজ আর হচ্ছে লাইগেজ এই দুটো এনজাইম মানে নামটা কিছুটা কাছাকাছি কিন্তু কাজ সম্পূর্ণ আলাদা। লাইএজ মানে হচ্ছে এখানে আর্দ্র বিশ্লেষণ বা জারণ বিজারণ ছাড়াই যখন সাবস্ট্রেট থেকে কোনো মূলক অপসারিত হয় তখন সেটা হচ্ছে লাইগেজ। ঠিক আছে, যেমন অ্যালডোলেজ, সাইট্রেট সিনথেটেজ ইত্যাদি। আর আইসোমারেজ মানে হচ্ছে কোনো যে উৎসেচক হোক বা কোনো কিছুর যখন আইসোমারের পরিবর্তন হবে বা তার গঠনের পরিবর্তন হবে, গঠন যখন রূপান্তরিত হবে বা আইসোমার যখন চেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে আমরা আইসোমারেজ বলবো। যেমন ট্রায়োজ নামক একটা এনজাইম কি করছে না, আইসোমারের পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। ট্রায়োজ ফসফেট আইসোমারেজ এটা হচ্ছে এনজাইমের নাম। তো এটাও টেক্সট বুকে খুব ভালো করে দেওয়া আছে, আমি খুব শর্টে বলছি এগুলো। আর লাইগেজ, লাইগেজ মানে হচ্ছে দুখানা যৌগের মধ্যে এখানে বন্ড তৈরি করে দেবে এবং জোড়া লাগিয়ে দেবে, তখন সেটাকে আমরা লাইগেজ বলবো। এই প্রত্যেকটা তোরা টেক্সট বুক থেকেই পড়বি। এরপরে উৎসেচকের কিছু ধর্ম আছে। ধর্মগুলোর মধ্যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে প্রোটিন জাতীয়। আমরা সবাই জানি উৎসেচক প্রোটিন জাতীয় এবং কলয়েড ধর্মী হয়। উচ্চ আণবিক ভর সম্পন্ন হতে পারে, কলয়েড হিসাবে, কঠিন বস্তু হিসাবে এটা থাকতে পারে। রিভার্সিবিলিটি মানে হচ্ছে প্রথমত এনজাইম কি করে, সাবস্ট্রেটের সাথে যুক্ত হয় এবং সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে ও প্রথমে ইএস কমপ্লেক্স তৈরি করে এবং এই ইএক্স কমপ্লেক্স থেকে ও প্রোডাক্টে পরিণত হয়। এই যে এখানে দেওয়া আছে যে একটা সাবস্ট্রেটের ওপর কাজ করছে, এটা হচ্ছে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের ওপর এই উৎসেচকটা কাজ করছে। এই উৎসেচকটা কাজ করার পর এই উৎপন্ন বস্তুটাকে বলা হয় প্রোডাক্ট বা পি, আর এটা হচ্ছে সাবস্ট্রেট। তো এটা হচ্ছে রিভার্সও হতে পারে, মানে এই প্রোডাক্ট থেকেও আবার সাবস্ট্রেট তৈরি হতে পারে। এই যে উভমুখিতা বা রিভার্সিবিলিটি এটাকেই বলা হচ্ছে যে উভয় দিকে ও কাজ করতে পারে।
সক্রিয়করণ শক্তি হ্রাস অর্থাৎ উৎসেচক কাজ করার জন্য যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয় বা মিনিমাম যে শক্তিটার প্রয়োজন হয় তাকে বলা হয় হচ্ছে সক্রিয়করণ শক্তি। টার্নওভার নাম্বার মানে কি? টার্নওভার নাম্বার মানে হচ্ছে উৎসেচকের অনুঘটকীয় ক্ষমতা, অর্থাৎ এই অনুঘটকীয় ক্ষমতা মানে হচ্ছে এই যে বিক্রিয়ার বেগ বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে এবং যে উৎপন্ন বস্তুটা তৈরি হচ্ছে সেটা বিভিন্ন বন্ডগুলোকে ভেঙে, মানে সাবস্ট্রেটের বিভিন্ন বন্ডগুলোকে ভেঙে একটা সরল বস্তুতে পরিণত করছে। এই যে অনুঘটকীয় বা ক্যাটালাইটিক যে ক্ষমতা সেটা পরিমাপ করার জন্য টার্নওভার নাম্বার ব্যবহার করা হয়। এই যে টার্নওভার নাম্বার ব্যবহার করা হয় এবং একটা পার্টিকুলার সময়ে কোনো উৎসেচক দ্বারা যত সংখ্যক সাবস্ট্রেট অণু প্রোডাক্টে পরিণত হয় তাকেই বলা হয় TON বা টার্নওভার নাম্বার। এটা একটা পার্টিকুলার এনজাইমের দিয়ে দিয়েছে কার্বনিক অ্যানহাইড্রেজ কত করে, ডিএনএ পলিমারেজ 1 সেকেন্ডে বা পার মিনিটে কত সংখ্যক প্রোডাক্ট তৈরি করে, এটা একটা হিসাব মতো দিয়ে দিয়েছে। সাবস্ট্রেটের সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি মানে কি? স্পেসিফিসিটি মানে হচ্ছে স্পেসিফিক কোনো সাবস্ট্রেটের ওপর সেই এনজাইমটা কাজ করবে এবং একটা প্রোডাক্ট বা একটা উৎপন্ন বস্তুতে পরিণত করবে। একটা স্পেসিফিক সাবস্ট্রেটের ওপরেই একটা এনজাইম কাজ করবে এবং সেটা একটা প্রোডাক্ট বা পরিণত বা উপজাত বস্তুতে তৈরি করবে। তো এটাকেই বলা হচ্ছে স্পেসিফিসিটি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরম উষ্ণতা, মানে হচ্ছে এটা এরপরে হচ্ছে পরম উষ্ণতা। পরম উষ্ণতা মানে হচ্ছে পার্টিকুলার এনজাইম একটা পার্টিকুলার টেম্পারেচারে কাজ করে এবং যদি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার যে হার বা বিক্রিয়া যে গতিতে কাজ করছিল সেটা দ্বিগুণ হয়ে যাবে এবং এই অপটিমাম টেম্পারেচার বা এই যে দ্বিগুণ হয়ে যাওয়ার ক্ষমতা, এটা খুব ভালো করে এই পয়েন্টটা মনে রাখতে হবে। এটাকে Q10ও বলা হয়, এটাকে Q10 বলা হয়। Q10 বলা হয় মানে হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি যদি আমরা বিক্রিয়ার মধ্যে করি তাহলে এই বিক্রিয়ার বেগটা দ্বিগুণ হারে বেড়ে যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এছাড়া প্রত্যেকটা উৎসেচক একটা পার্টিকুলার টেম্পারেচারে কাজ করে। মোটামুটি উৎসেচক যদি 60 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার পায়, মানে খুব বেশি টেম্পারেচারে এর কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে এলেও এর মানে কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। মোটামুটি রুম টেম্পারেচার বা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এই উৎসেচক সব থেকে ভালো কাজ করতে পারে। সেরকম এর একটা অপটিমাম পিএইচ আছে বা পরম পিএইচ আছে, যে পিএইচটাতে ওই পার্টিকুলার এনজাইমটা অ্যাক্টিভ হয়। যেহেতু টেক্সট বুকে এই 3টে এনজাইমের নাম দেওয়া আছে, যেমন এই লাইপেজ, মল্টেজ আর হচ্ছে সুক্রেজ, এদের পিএইচগুলো একটু মনে রাখতে হবে। এই 3টে টেক্সট বুকে দেওয়া আছে মানে একটু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিয়েছে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন মানে কি? মানে এখানে বলছে যে এই কনসেন্ট্রেশন নিয়ে যে বিজ্ঞানীরা মতবাদ প্রকাশ করেছেন সেই বিজ্ঞানীদের মধ্যে একজন হচ্ছে মাইকেলিস নামক একজন বিজ্ঞানী আর একজন হচ্ছে মেন্টেন নামক একজন বিজ্ঞানী। তো এখানে একটা বিক্রিয়ার কথা বলা হয়েছে। এই বিক্রিয়াটার নাম মনে রাখলেও হবে, এত ডিটেলসে তোদের দরকার নেই, কিন্তু এই যে Vmax তারপরে হচ্ছে Km, এইগুলো একটু মনে রাখতে হবে। Vmax মানে হচ্ছে বিক্রিয়ার সর্বোচ্চ গতিবেগ, মানে একটা পার্টিকুলার বিক্রিয়ার মধ্যে যখন মিনিমাম সাবস্ট্রেট উপস্থিত থাকছে তখন যে বিক্রিয়ার গতিবেগটা যত দূর অবধি বৃদ্ধি পাবে তখন তাকে আমরা বলবো হচ্ছে Vmax। Vmax নিয়ে আমরা এখানে নিচেতেও পড়বো। আর Km মানে হচ্ছে এটা একটা ধ্রুবক, কারণ এর পরে বিক্রিয়ার বেগ আর বৃদ্ধি পাবে না, যতই সাবস্ট্রেট কমা বাড়া করা হোক না কেন এই বিক্রিয়ার বেগটা কনস্ট্যান্ট থাকবে। একে বলা হয় মাইকেলিস ধ্রুবক। এখানে এখানে উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স নিয়ে একটা জিনিস দিয়েছে যে উৎসেচক সাবস্ট্রেটের সাথে আবদ্ধ হয়ে উৎসেচক সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, অর্থাৎ ES কমপ্লেক্স তৈরি হচ্ছে।
মানে একটা এনজাইম সে কি করছে না সাবস্ট্রেটের সাথে যুক্ত হচ্ছে এবং সাবস্ট্রেটের সাথে যুক্ত হওয়ার পরও কি তৈরি করে না ইএস কমপ্লেক্স তৈরি করছে। ইএস কমপ্লেক্স সাবস্ট্রেটের থেকে উৎসেচকের ঘনত্ব যদি বেশি হয় তখন সাবস্ট্রেটের সংযোজন সাবস্ট্রেটের সংযোজনে উৎসেচকের ক্রিয়ার হার বর্ধিত হয়। মানে যদি সাবস্ট্রেটের সংখ্যাটা বেশি থাকে, এই সাবস্ট্রেট যদি আমি অনেক বেশি বাড়িয়ে দিই তখন কি করা হয় না উৎসেচকের যে হারটা সেই উৎসেচকের কাজ করার ক্ষমতাটাও আস্তে আস্তে বেড়ে যায়। আবার সাবস্ট্রেটের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পেলে তখন উৎসেচকের ক্রিয়ার হার আর বর্ধিত হয় না। মনে করি যদি ধরা হয় যে সাবস্ট্রেট প্রচুর পরিমাণে বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারপরে এই এনজাইমটা কিন্তু আর বৃদ্ধি পায় না, ও কনস্ট্যান্ট হয়ে যায়, মানে ওটাই হচ্ছে ওর সর্বোচ্চ হার, ওটাই হচ্ছে ওই বিক্রিয়াটার সর্বোচ্চ হার। এরপরে যতই এস বা সাবস্ট্রেট যোগ করা হোক না কেন এরপরে আর বিক্রিয়ার বেগটা পরিবর্তিত হয় না, ওরকমই থেকে যায়, ওরকম ওই কনস্ট্যান্ট থেকে যাওয়াটাকে বলা হয় হচ্ছে কেএম বা মাইকেলিস ধ্রুবক। সাবস্ট্রেট অতিরিক্ত উপস্থিতির ফলে এদের সঙ্গে উৎসেচকের যে অ্যাক্টিভ অংশ তাদের মেলবন্ধনের ব্যাঘাত ঘটে, মানে এই এনজাইমটার সাথে সাবস্ট্রেটের আর কোনো মেলবন্ধন হয় না এবং এই বিষয়টাকেই এই মাইকেলিস কার্ভ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখানে বলছে যে সাবস্ট্রেটের ঘনত্বের বৃদ্ধি ঘটলে উৎসেচকের ক্রিয়ার প্রারম্ভিক গতিরও বৃদ্ধি ঘটে এবং শেষে কি বলছে না উৎসেচক সম্পৃক্ত হলে এর ক্রিয়ার গতি সর্বোচ্চ মাত্রায় উপনীত হয়। মানে ওই যত দূর অবধি আমি সাবস্ট্রেট বাড়িয়েছি তত দূর অবধি গতিবেগটা বৃদ্ধি হয়েছে এবং সবশেষে ভি ম্যাক্সে উপনীত হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম ওর ভেলোসিটিতে পৌঁছে যাওয়ার পর যতই সাবস্ট্রেট বেশি করা হোক না কেন ওর থেকে বেশি আর বিক্রিয়ার বেগটা বাড়বে না, ওটা হচ্ছে ওর ম্যাক্সিমাম হার, ওর উপরে যাবে না, কনস্ট্যান্ট হয়ে যাবে হারটা এবং বিক্রিয়ার ঘনত্ব তখন সর্বোচ্চ থাকলেও তার কিছু পরিবর্তন হবে না, বিক্রিয়ার হার কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এখানে কেএম এর দুটো এখানে গুরুত্ব দিয়েছে যে কেএম এর মান যদি কম হয় তাহলে সাবস্ট্রেটের প্রতি উৎসেচকের আসক্তি সমানুপাতিকভাবে বৃদ্ধি পাবে, আর কেএম এর মান যদি বেশি হয় তাহলে সাবস্ট্রেটের প্রতি উৎসেচকের যে আসক্তি সেটা আস্তে আস্তে হ্রাস পাবে। এইটা একটু মনে রাখলেও রাখতে পারিস, তবে বেশি দরকার নেই। এরপর উৎসেচকের কিছু পার্ট আছে, অ্যাপো এনজাইম, কোফ্যাক্টর, কোএনজাইম, এগুলো একটু পড়তে হবে। অ্যাপো এনজাইম হচ্ছে এখানে উৎসেচকের একটা প্রোটিন অংশ যেটা হচ্ছে উচ্চ আণবিক ওজন সম্পন্ন হয়। কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর মেনলি হচ্ছে যে ধাতব আয়নগুলো থাকে এবং এটা অবশ্যই করে একটা অপ্রোটিন পার্ট। অ্যাপো এনজাইম কিন্তু প্রোটিন পার্ট ছিল, ঠিক আছে, আর কোফ্যাক্টর হচ্ছে এটা অপ্রোটিন অংশ এবং এখানে এদের উপস্থিতিতে মেনলি যে অ্যাপো এনজাইম মানে প্রোটিন পার্টওয়ালা যে উৎসেচকের পার্টটা সেটা সক্রিয় হয়। তো এগুলো বিভিন্ন ইনঅর্গানিক আয়নসও হতে পারে, আয়নসই হয় অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে বিভিন্ন ইনঅর্গানিক আয়ন, যেমন হচ্ছে Fe2+, Cu2+, যেমন অ্যামাইলেজের মধ্যে Cl- থাকে, কার্বক্সি পেপটাইডেজের ক্ষেত্রে জিঙ্ক থাকবে, হেক্সোকাইনেজের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম, ক্যাটালিজের ক্ষেত্রে Fe2+। তো এই আয়নগুলো উপস্থিতির জন্য বিক্রিয়াটা অ্যাক্টিভ হচ্ছে বা অ্যাপো এনজাইমের যে প্রোটিন পার্টওয়ালা যে উৎসেচকের অংশটা সেটা অ্যাক্টিভ হচ্ছে এবং বিক্রিয়াটা যেমন চলার সেরকম চলছে। এরপরে প্রস্থেটিক গ্রুপ আর কোএনজাইম বলে দুটো পার্ট আছে। প্রস্থেটিক গ্রুপ মানে হচ্ছে যখন উৎসেচকের অ্যাপো এনজাইমের সাথে, অ্যাপো এনজাইম মানে কি প্রোটিন, যখন এই উৎসেচকের প্রোটিন পার্টটার সাথে দৃঢ়ভাবে যখন সমযোজী বন্ধন দিয়ে আবদ্ধ থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এটা মেনলি হচ্ছে একটা অপ্রোটিন অংশ। তো অপ্রোটিন অংশ উৎসেচকের সঙ্গে যুক্ত থাকছে এবং উৎসেচকের অ্যাপো এনজাইমের সাথে যুক্ত থাকছে। অ্যাপো এনজাইম মানে হচ্ছে প্রোটিন, তো উৎসেচকের মধ্যে উপস্থিত যে প্রোটিন পার্ট সেইটাকে অ্যাপো এনজাইম বলবো। সেই অ্যাপো এনজাইমের সাথে যখন একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকছে তখন তাকে বলবো হচ্ছে প্রস্থেটিক গ্রুপ এবং এটা দৃঢ়ভাবে সমযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকতে হবে। আর কোএনজাইমের ক্ষেত্রে এটা দৃঢ়ভাবে থাকে না, এটা শিথিলভাবে থাকে এবং সেই একই ব্যাপার যে উৎসেচকের মধ্যে যে প্রোটিন অংশটা থাকে তাকে বলবো অ্যাপো এনজাইম। এই অ্যাপো এনজাইমের সাথেও একটা অপ্রোটিন পার্ট যুক্ত থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে কোএনজাইম বা সহ উৎসেচক।
প্রোস্ট্যাটিক গ্রুপের এই অপ্রোটিন পার্টটা ডিন্যাচুরেশন পদ্ধতিতে আলাদা করা যেতে পারে এবং আলাদা করা যায়ও। আর কোএনজাইমের ক্ষেত্রে বিক্রিয়াটা যখন শেষ হয়ে যায় তখনই এইটা আলাদা হয়ে যায়। প্রোস্ট্যাটিক গ্রুপের কিছু এক্সাম্পল দিয়েছে FMN, FAD ইত্যাদি, আর কোএনজাইমের কিছু এক্সাম্পল NAD, NADP ইত্যাদি। আর হলো এনজাইম মানে কি? হলো এনজাইম মানে হচ্ছে এই ফার্স্টের দিকে পড়লাম না, অ্যাপো এনজাইম আর কোফ্যাক্টর, এই দুটোকে একত্রিত অবস্থাতে বলবো হচ্ছে হলো এনজাইম। এটা যদিও তোদের বইতে নেই, এক্সট্রা আমি বললাম যে অ্যাপো এনজাইম আর কোফ্যাক্টর অর্থাৎ প্রোটিন পার্ট এবং যে ধাতব আয়নগুলো থাকে তাদের সবাইকে একসাথে আমরা বলবো হচ্ছে হলো এনজাইম। এরপরে নর্মালি কি হয় না, উৎসেচকের ক্ষেত্রে একটা অ্যাক্টিভ সাইট থাকে, সেই অ্যাক্টিভ সাইডের মধ্যে সাবস্ট্রেট যুক্ত হয়, সাবস্ট্রেট যুক্ত হওয়ার পর ES কমপ্লেক্স তৈরি হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অ্যালোস্টেরিক এনজাইম হয়। অ্যালোস্টেরিক এনজাইম মানে হচ্ছে উৎসেচকের তো একটা নর্মালি সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট থাকে, কিন্তু এই অ্যাক্টিভ সাইট থাকার সত্ত্বেও ওর অন্য একটা সাইট থাকে যেটাকে অ্যালোস্টেরিক সাইট বলবো, যেখানে কিনা কোনো প্রভাবক বা কোনো অণু টাইপ বা মডিউলেটর টাইপের কিছু অণু এখানে যদি যুক্ত হয় তাহলেও বিক্রিয়ার বেগকে ওরা বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, অর্থাৎ ত্বরান্বিত করছে বা মন্দীভূত করছে। তো এই অ্যালোস্টেরিক এনজাইমের মধ্যে ফার্স্টে বলছে একটা সক্রিয় স্থান থাকে যেখানে উৎসেচকের সাথে সাবস্ট্রেট যুক্ত হয়, আবার একটা অ্যালোস্টেরিক স্থানও থাকে যেখানে কম ভরের কোনো পদার্থ বা মডুলেটর যুক্ত হয় এবং সে উৎসেচকের এই বিক্রিয়াটাকে বা হারটাকে কমা বাড়া করতে পারে। অ্যালো মানে হচ্ছে আদার্স, আর স্টেরিক মানে হচ্ছে সলিড কোনো অবজেক্ট। তো এই অ্যালোস্টেরিকটা দুই রকম হতে পারে, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক মানে হচ্ছে যে প্রভাবকগুলো বা যে ইন্ডিউসারগুলো বা যে মডিউলেটরগুলো, যে প্রভাবকগুলো আর কি অ্যালোস্টেরিক এনজাইমের মধ্যে যুক্ত হচ্ছে, তারা সক্রিয় স্থানে এমনভাবে অ্যাটাচ হয় যাতে তারা এই স্থানটাকে পরিবর্তিত করে দেয় এবং এর ফলে সাবস্ট্রেটটা যুক্ত হয়। তো এখানে সংজ্ঞার মধ্যে দিয়েছে যে প্রভাবক অ্যালোস্টেরিক উৎসেচকের সক্রিয় স্থানে এমনভাবে পরিবর্তন করে যাতে সক্রিয় স্থানের সাথে ওই মডিউলেটরটা ইজিলি যুক্ত হয়ে যেতে পারে, তাকে আমরা বলবো হচ্ছে ইন্ডিউসার। তো অ্যালোস্টেরিক স্থানের সাথে উৎসেচক যখন যুক্ত হয়ে যাবে তখন কি হবে না, তখন বিক্রিয়ার বেগটা আরও বেড়ে যাবে, আরও অ্যাক্টিভ হয়ে যাবে, ইনডিউসড হয়ে যাবে, বৃদ্ধি পাবে বা ত্বরান্বিত হবে অর্থাৎ সক্রিয় হবে। আর ইনহিবিটার মানে কি? ইনহিবিটার মানে হচ্ছে প্রতিবন্ধক বা বাধা দেওয়া বা ইনহিবিট করা বা বিক্রিয়াকে বন্ধ করে দেওয়া বা হ্রাস করানো। তো এখানে কি হয় যে প্রভাবক বা মডুলেটর যে অণুগুলো থাকে সেগুলো উৎসেচকের সক্রিয় স্থানে প্রথমে অ্যাটাচ হবে, অ্যাটাচ হওয়ার পর ওই স্থানটাকে এমনভাবে পরিবর্তিত করে দেবে যাতে কোনো সাবস্ট্রেট আর উৎসেচকের সাথে যাতে যুক্ত হতে না পারে। এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে ইনহিবিটার। ইনহিবিটার মানে কি? তাহলে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেল, সাবস্ট্রেটেই যদি উৎসেচকের সাথে যুক্ত হতে না পারে তাহলে বিক্রিয়াটাই তো আর চলবে না। আর আগেরটা কি ছিল? ইনডিউসার, মানে ও অ্যাক্টিভ সাইডের সাথে মডিউলেটরটা যুক্ত হলো, যুক্ত হওয়ার পর ও কোনো রকম সেরকম চেঞ্জ করলো না, যার জন্য কোনো পার্টিকুলার সাবস্ট্রেট উৎসেচকের সাথে বাইন্ড করতে পারলো এবং বিক্রিয়াটা আরও বেগ বাড়িয়ে দিল বা ভালো মতো চলতে থাকলো। কিন্তু এখানে কি হচ্ছে, ইনহিবিটারের ক্ষেত্রে যেটা ঋণাত্মক অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে, সেখানে মানে বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে না, সক্রিয় স্থানটা এমনভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে যে সেই সক্রিয় স্থানে কোনো সাবস্ট্রেট যুক্ত হতে পারছে না, যার জন্য বিক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে এই ইনহিবিটার দুই টাইপের হয়, একটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটার, একটা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটার। কম্পিটিটিভের ক্ষেত্রে এখানে এই ইনহিবিটারটা কি করছে না, সাবস্ট্রেটের মতোই দেখতে হয়, কিন্তু নন কম্পিটিটিভে সাবস্ট্রেটের মতো দেখতে হয় না। কম্পিটিটিভের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ স্থানের সাথেই এই ইনহিবিটারটার যুক্ত হয়, এক্ষেত্রে Km বৃদ্ধি পায় এবং Vmax অপরিবর্তিত থাকে। আর নন কম্পিটিটিভ ইনহিবিটার উৎসেচকের গায়ের সাথেই অ্যাটাচ হয়, ও অ্যাক্টিভ সাইট দরকার হয় না, উৎসেচকের গায়ে যেখানে খুশিও অ্যাটাচ হয়ে যায়। এখানে Kmটা অপরিবর্তিত থাকে আর Vmaxটা এখানে চেঞ্জ হয়।